বেলা বাড়লে লকডাউনের মধ্যে বাড়ে গাড়ি মানুষের চলাচল, অলিগলির চিত্র প্রায় স্বাভাবিক। চট্টগ্রামে প্রথম ব্ল্যাক ফাঙ্গাসের রোগী শনাক্ত, প্রয়োজনে ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, আশঙ্কাজনক হারে আক্রান্ত হচ্ছে শিশুরাও। করোনায় পর্যটন খাতে কর্মহীন 12 লাখ মানুষ, অর্থনৈতিক সংকটে আরও 30 থেকে 35 লাখ। সুন্দরবনে 2.5 বছরে 4 মৃত বাঘ উদ্ধার, গবেষকদের অভিযোগ কারণ নিয়ে মন করা তথ্য দিচ্ছে বন বিভাগ। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। করোনা রোধে চলা কঠোর লকডাউনের 7ম দিনে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীতে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। তবে চেকপোস্টগুলোয় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি সেবা সংশ্লিষ্টরা পরিচয়পত্র দেখানোর পর গন্তব্যে বা কর্মস্থলে যাওয়ার অনুমতি পাচ্ছেন। তবে অলিগলিতে লকডাউন ও বিধিনিষেধ মানছে না কেউ। এদিকে বুধবার থেকে লকডাউনের আদেশ অমান্য করে অনেক অফিস খুলে যাওয়ায় সড়কে বেড়েছে রিকশা চলাচল। ফলে কঠোর বিধিনিষেধ কার্যত পরিণত হয়েছে শিথিল লকডাউনে। বুধবার বিধিনিষেধ অমান্য করায় 562 জনকে গ্রেপ্তার করে ডিএমপি। জরিমানা করা হয় 1,61,300 টাকা, আর 489টি গাড়িকে জরিমানা করা হয় 11,33,000 টাকা। লকডাউনের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই গাবতলী এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, গাবতলী এলাকার এখনকার চিত্র জানাবেন। রাস্তায় গাড়ি আর মানুষের উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, লকডাউনের সময় বাড়ার সাথে সাথে যানবাহন এবং মানুষের চলাচল বাড়তে শুরু করেছে। এর মধ্যে আমরা যেহেতু আজকে অফিস আছে, অফিসের শুরুতে অর্থাৎ সকাল 9টা-10টার দিকে আমরা যে চাপ দেখি সেটি বলা চলে চোখে পড়ার মতো। এর মধ্যে বেশিরভাগ মানুষ অফিসগামী বা বিভিন্ন কাজে যাচ্ছেন, আর যারা আসছেন অর্থাৎ পুলিশের যে চেকপোস্ট রয়েছে এখানে যারা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন তারা বলা চলে হাতে গোনা 2-1 বাদে অধিকাংশই কিন্তু যৌক্তিক কারণ দেখাতে পারছে, আর যারা যৌক্তিক কারণ দেখাতে না পারছে তাদের জরিমানার মুখোমুখি হতে হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এখানে যারা অনুমোদিত অর্থাৎ এই লকডাউনে চলাচলের অনুমতি আছে তাদের আইডি কার্ড বা কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেই তাদেরকে ঢাকায় প্রবেশ করতে দিচ্ছে। যদিও আমরা এই সকালের দিকে যে কঠোরতা কড়াকড়ি দেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই চেকপোস্টগুলোতে, সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অনেকটা শিথিল হয়ে আসে। এবং এই যে গাবতলীর প্রবেশ মুখ যেটি এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে জিজ্ঞাসাবাদ বা তল্লাশি এর কারণে বলা চলে দীর্ঘ যানজটের তৈরি হয়ে গেছে। এবং এরকম যানজট অর্থাৎ যখন কড়াকড়িভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তখন প্রতিটি গাড়ি অন্তত 2 থেকে 3 মিনিট সময়, বা যে গাড়ি আসলে অনুমোদিত নয় সেই গাড়ির ক্ষেত্রে 5 থেকে 6 মিনিটও লেগে যায়। এমন ক্ষেত্রে এই যানজটের তৈরি হয়। এবং এই যে যানজট বা যানজটের যে তৈরি হওয়া চেকপোস্ট এরিয়াতে ঢাকার প্রায় সব চেকপোস্টে দেখা যায়। আর যারা পায়ে হেঁটে পার হন চেকপোস্টে তারা কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয় না, কারণ যারা পায়ে হেঁটে আসছেন তারা বিভিন্ন জায়গা থেকে রিকশায় ভেঙে ভেঙে বা কোথাও কখনো হেঁটে এভাবে তারা ঢাকায় প্রবেশ করছেন। আর যারা হেঁটে আসছেন তাদের অধিকাংশই বলা চলে যৌক্তিক কারণ দেখাতে পারেন, বা জিজ্ঞাসাবাদ করেছি, অনেকের সাথে কথা হয়েছে, তারা সবাই আসলে যৌক্তিক কারণেই বের হয়েছেন। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যদিও কঠোরতা আছে লকডাউনে, কিন্তু সেটি আসলে সময় বাড়ার সাথে সাথে বরাবরের মতো এবারও কিছুটা শিথিল হতে শুরু করেছে, কারণ মানুষের চলাচল বেড়েছে, যানবাহনের চলাচল বেড়েছে। এমন অবস্থায় যদি সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হয় সেক্ষেত্রে সড়কে বা চেকপোস্ট এলাকাতে দীর্ঘ যানজটের তৈরি হয়ে যায়, এবং সেটি আসলে অনেক জরুরি সেবা বা অ্যাম্বুলেন্স সেক্ষেত্রে ভোগান্তিতে পড়ে যায়, এবং যারা জরুরি কাজে বের হয়েছেন তারাও ভোগান্তিতে পড়ে যায়, যে কারণে অনেক সময় কিছুটা শিথিলতা দেখান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শরীফ, আপনি থাকবেন আমাদের সাথে। এবার কলেজ গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এই মুহূর্তে রাস্তার চিত্র জানাবেন। রাস্তায় বিধিনিষেধগুলো কতটা মানা হচ্ছে?
দেখুন, গত 2-1 দিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে রাস্তায় গাড়ির সারি বা গাড়ির চলাচল কিন্তু বাড়ছে যানবাহনের। আমরা আজকেও তার খুব একটা ব্যতিক্রম দেখতে পাইনি। আমরা বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখেছি। আমরা এই মুহূর্তে আছি কলেজ গেটে। আমি যদি আপনাকে কলেজ গেটের পরিস্থিতি দেখা যাচ্ছে, কলেজ গেটে কিন্তু দেখা যাচ্ছে যে একটি চেকপোস্ট রয়েছে এবং এই চেকপোস্টের কারণে আমরা আসলে দীর্ঘ গাড়ির সারি যেটা বা গাড়ির লাইন সেটা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ রাজধানীতে যে পরিমাণ গাড়ি চলাচল করছে লকডাউনে, অর্থাৎ এই কঠোর লকডাউনে কিন্তু সেটা চলাচল করার কথা ছিল না, যেহেতু সরকারের পক্ষ থেকে আগে বলা হয়েছে আগের যে কোনো বারের চেয়ে এবারে লকডাউন কঠোর হবে, কিন্তু সেই অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষের চলাচল বেড়েছে। যারা আসলে গাড়িতে, মোটরসাইকেলে বা বিভিন্ন যানবাহনে করে যাচ্ছে তাদেরকে পুলিশ চেকপোস্টের সম্মুখীন হতে হচ্ছে, তাদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হচ্ছে। কিন্তু এছাড়াও রাজনীতি কিন্তু আমরা প্রচুর মানুষ দেখছি যারা হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছে না এবং তারা আসলে কেন বের হয়েছেন বা কী কাজে সেটার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছেন না। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আসলে অন ক্যামেরায় কথা বলতে না চাইলেও তারা বিভিন্ন ধরনের যুক্তি দেখানোর চেষ্টা করছেন, বের হয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে এই লকডাউনের সময় যে সকল জরুরি সেবার মানুষ ছাড়া অন্য কারো বের হওয়ার কিন্তু নিয়ম ছিল না, সেটা নিষেধ করা ছিল, সেই জিনিসটি কিন্তু প্রতিপালন হচ্ছে না। যদিও আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন প্রায় সবগুলো গাড়ি থামিয়ে চেক করা এবং যারা বের হওয়ার অনুমতি রাখে শুধু তাদেরকেই যেতে দেওয়া বা অন্য কাউকে ঘুরিয়ে দেওয়া, সেই চেষ্টাগুলো চলছে। কিন্তু সাধারণ মানুষের যে ঢল বা গাড়ির যে চাপ, সেই ক্ষেত্রে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে সেগুলোকে সামলানো। কেননা একটি চেকপোস্টে দেখা যাচ্ছে যে হয়তো 10 জন বা 12 জন পুলিশ সদস্য কাজ করছে, সেই ক্ষেত্রে যখন এরকম লম্বা একটি সারি হয়ে যায়, লম্বা সারি দেখা যায়, তখন কিন্তু এই চাপটা সামাল দেওয়া অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। এবং আমরা পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের তৎপরতা থাকার কথা তার পূর্ণ বাস্তবায়নের চেষ্টা তারা করছেন, কিন্তু গাড়ির চাপ যেহেতু বেশি, সেক্ষেত্রে যারা অপ্রয়োজনে বের হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা করা বা আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে সেগুলো কিন্তু তারা নিচ্ছেন। তারপরও আমরা দেখতে পাচ্ছি রিকশায় কিন্তু মানুষের চলাচল আছে। রিকশায় যেহেতু বলা হয়েছিল যে 2 জনের বেশি চলাচল করতে পারবে না, সেটাও কিন্তু মানে 2 জন চলাচল করতে পারবে না রিকশাতে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2 জন রিকশায় চলাচল করছে, এমন একটা অবস্থান রয়েছে। সব মিলে সংক্রমণ ঠেকাতে যে কঠোর লকডাউনটি দেওয়া হয়েছিল, সময়ের সাথে সাথে সেটার কঠোরতা হচ্ছে অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে লকডাউনের কার্যকারিতা। গাবতলী এবং কলেজ গেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কঠোর লকডাউনের 7ম দিনে সারা দেশেই সড়কে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। স্বাস্থ্যবিধি মানায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সচেতনতার অভাব। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকলেও নানা প্রয়োজনে বাইরে বের হচ্ছে মানুষ। চট্টগ্রাম নগরীতে গত কয়েকদিনের তুলনায় সড়কে বেড়েছে গাড়ির চাপ। একাধিক জায়গায় পুলিশের চেকপোস্ট থাকলেও বিভিন্ন কারণে বাইরে বের হচ্ছে মানুষ। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। বগুড়ার সাতমাথা সহ বেশিরভাগ এলাকাতেই চলতে দেখা গেছে ব্যাটারি চালিত 3 হুইলার। রাজশাহী শহরের সড়কেও বেড়েছে মানুষের চলাচল। গাজীপুরে মহাসড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। পুলিশের নজর এড়িয়ে বিভিন্ন উপায়ে রাজধানীতে প্রবেশ করছে সাধারণ মানুষ। এছাড়া লকডাউন কার্যকরে বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলায় বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। লকডাউন ও করোনা পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম ও খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে লকডাউনের পরিস্থিতি জানাবেন, কতটা বিধিনিষেধ কার্যকর হচ্ছে? আমি এখন আছি বহদ্দারহাট মোড়ে এবং আমার পেছনে যে জনসমাগম এবং যানবাহনের উপস্থিতি, সেটি থেকেই আসলে এটি চট্টগ্রামের চিত্র। অর্থাৎ খুব বেশি যত সময় এগুচ্ছে তত লকডাউনকে ঘিরে শৈথিল্য তৈরি হয়েছে এবং সে প্রেক্ষাপটে সাধারণের মধ্যে কিন্তু আমরা দেখছি যে অকারণে ঘর থেকে বের হওয়া বা অনেকেই আছেন যারা লকডাউন কেমন চলছে সেটি দেখতে বের হচ্ছেন। এবং সেসব ক্ষেত্রে যেটি জরুরি সেটি হচ্ছে যে স্বাস্থ্যবিধির কোনো কিছুই মানা হচ্ছে না এবং এক্ষেত্রে আমরা দেখছি যে অনেকেই আছেন মাস্ক ব্যবহার করছে না, অনেকেই সঠিক জায়গায় মাস্কটি ব্যবহার করছেন না, আবার অনেকেই আছেন যারা মাস্ক পকেটে নিয়ে ঘুরছেন। তো এই সাথে কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি যে রাত থেকেই মূলত বৃষ্টি হচ্ছে। সেই হিসেবে চট্টগ্রামে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। আমরা বেশ কয়েকটি মোড় ঘুরে এসেছি
আর করোনার বিষয় যদি একটু বলি, ইতিমধ্যে গত 24 ঘন্টায় চট্টগ্রামে কিন্তু 17 জন, অর্থাৎ যে আতঙ্ক, যে আশঙ্কা ইতিমধ্যে কাজ করছে, সেই আশঙ্কার মধ্য দিয়ে আছে। আজকে গত 24 ঘন্টায় 17 জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে 8 জন এবং উপজেলাগুলোতে 9 জন। আর নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 1315 জন, 3515টি নমুনা পরীক্ষায়, এবং শতাংশের হিসেবে এটি 37.41%। এবং আমরা যেটি লক্ষ্য করছি যে ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম শহরের চেয়ে গ্রামে আক্রান্তের সংখ্যা বেশি, এবং সবচেয়ে বেশি আক্রান্ত বা খারাপ অবস্থা যদি বলি সেটি ফটিকছড়ি উপজেলায়। সেখানে গতকালকে 78 জন আক্রান্ত হয়েছেন। তো এই বিষয়গুলো নিয়ে চিকিৎসকরা বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা নানা কথা বলছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের মধ্যে যতদিন সচেতনতা তৈরি না হবে ততদিন আসলে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা বা নিয়ন্ত্রণে নিয়ে আসা কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে। আপনি থাকবেন আমাদের সাথে। এবার খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনায় লকডাউনের সার্বিক চিত্র জানাবেন, আর করোনা সংক্রমণের হার এখন কেমন খুলনাতে? খুলনা লকডাউনের কথা যদি বলি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মহানগরীর শিববাড়ি মোড়। কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দেখছি যে বেশ যান চলাচলও রয়েছে, আছে রিকশার উপস্থিতি, এবং অনেক মানুষই কিন্তু আমরা আসলে দেখছি। এই মানুষজন কিন্তু আসলে কারণ অকারণেই অনেকে বের হচ্ছেন। আমরা যাদের সাথে কথা বলছি প্রত্যেকেই কোনো না কোনো আসলে কারণের কথা বলছেন, প্রত্যেকেই বলছেন আসলে প্রয়োজনের তাগিদে, জীবিকার তাগিদে আসলে তারা বের হচ্ছেন। তো এই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় প্রশাসনের সাথে কিন্তু কথা বলেছি। প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বারবার নিষেধ করার পরও কিন্তু আসলে মানুষ মানছেন না, বিভিন্ন সময় জরিমানাও করা হচ্ছে। জরিমানার পরেও কিন্তু আসলে যান চলাচল, ইজি বাইক, মাহেন্দ্রা, রিক্সা, প্রাইভেট কার, এইগুলো যে বের হচ্ছে, এই চলাচল বন্ধের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান চালানো হয়েছে, অনেক সময় জরিমানাও করা হচ্ছে। কিন্তু এর পরেও কিন্তু আসলে সাধারণ মানুষ আসলে মানছেন না, তারা বের হচ্ছেন এবং কোনো না কোনো আসলে কারণ তারা বলছেন, সেটা যৌক্তিক হোক বা অযৌক্তিক হোক। আর করোনার যে বিষয়টি আপনি জানতে চাচ্ছিলেন, সেটা সেই প্রসঙ্গে আমি যদি বলি, আমরা আসলে গত 24 ঘন্টার যে তথ্য, সে তথ্য এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা গত পরশু দিনের কথা যদি বলি, গত পরশু দিন খুলনাতে 9 জনের মৃত্যু হয়েছে, আর 176 জন নতুন করে আক্রান্ত হয়েছে, আর নমুনা পরীক্ষা করা হয়েছে 834টি। সব মিলিয়ে সংক্রমণের হার 21%। তো এই বিষয়টা নিয়েই কিন্তু আমরা কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে। খুলনার সিভিল সার্জন যিনি আছেন ডাক্তার নিয়াজ মোহাম্মদ, তিনি এছাড়াও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদি নওয়াজের সাথে তারা যেটা বলছেন, খুলনাতে কিন্তু আসলে এই চলতি মাসের শুরুতেও কিন্তু সংক্রমণের হার 37, 38, 40, 44% পর্যন্ত ছিল, এবং সেই জায়গা থেকে এখন কিন্তু 21%তে এসেছে। এবং গত কিছুদিন ধরে কিন্তু খুলনাতে করোনা সংক্রমণের হার 21, 22, 23, 24, 25, 26 এরকম বা 19 এই পর্যায়ে রয়েছে। তো তারা কিন্তু যেটা বলছেন যে কিছুটা হলেও কমেছে, এবং কিছুটা যে কমেছে সেটা আমরা হাসপাতাল গুলোর চিত্র দেখলেও আসলে বুঝতে পারি। গত কিছুদিন আগেও কিন্তু খুলনার যে সরকারি হাসপাতাল ছিল, 3টি সরকারি হাসপাতালে করোনা ইউনিট ছিল, সেই ইউনিটগুলোতে কিন্তু আসলে কোনো ফায়ার সার্ভিসকে অঙ্গীকারনামা দিলেও কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করেনি হাশেম ফুডস কর্তৃপক্ষ। তাদের এমন দায়িত্বহীনতায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক শ্রমিক কর্মচারী। তদন্তে এর প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে সংস্থাটি। 8 জুলাই রাতে আগুন লাগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস কারখানায়। এতে ভবন থেকে লাফিয়ে বাঁচতে গিয়ে প্রাণ হারান 3 শ্রমিক, পুড়ে মারা যান 49 জন, আহত হন অনেকেই। এই ঘটনা তদন্তে কমিটি করে ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, শ্রম মন্ত্রণালয় ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এর মধ্যে প্রতিবেদন চূড়ান্ত করেছে ফায়ার সার্ভিস। কমিটির প্রধান জানান, আগুন লাগা ভবনের নিচের তলায় ছিল 2টি এক্সস্ট ফ্যান, আর পাশের সংযুক্ত ভবনে ছিল আরও একটি। ওই 2 ফ্যান দিয়ে বাতাস বাইরে বের হলেও অন্য ফ্যানটি ছিল বিপরীতমুখী। এতে নিচের তলার বাতাস ছিল অনেক গরম। এই গরম বাতাসে ধীরে ধীরে গলে ছিঁড়ে যায় বিদ্যুতের তার। আমরা যে দেখতে পাই ফিজিক্যালি ওখানে পোড়া তার মাটিতে পড়েছিল, এবং আপনারা এটাও জানেন যে তাদের 1 তলা থেকে 6 তলা পুরো ভবনে কিন্তু র ম্যাটেরিয়াল দ্বারা পরিপূর্ণ ছিল। তো একটি জ্বলন্ত তার যখন র ম্যাটেরিয়ালের উপরে পড়ে, সেখানে তখন অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়াই 2019 সাল থেকে ভবনটি ব্যবহার করা হচ্ছিল।
গত বছর তদন্তে তা ধরা পড়লে অঙ্গীকারনামা দিয়ে ফায়ার প্ল্যান অনুমোদন করে কারখানা কর্তৃপক্ষ। এই দুর্বলতাগুলো দূর করা তাদের জন্য খুব একটা বড় কঠিন কোনো কাজ ছিল না, এবং এই ঝুঁকিপূর্ণ ভবনে যখন আগুন লাগে তাদের যেহেতু কোনো ফায়ার টিম ছিল না, ভবনের ভিতরেও কোনো আগুন নির্বাপনের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না, ফলে আগুনটা আসলে তারা নিভাতে পারেনি। তদন্ত কর্মকর্তারা জানান, কারখানার ভেতরটি ছিল লোহার তারে ঘেরা খাঁচার মতো, যে কারণে সিঁড়ি ব্যবহার করতে পারেননি শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষ তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করেনি বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আয়রন ফ্রেমের পার্টিশন দিয়ে সেই ভবনটা কিন্তু ভাগ করা ছিল। তার মানে যদিও ভবনে দুটো সিঁড়ি ছিল, কিন্তু কোনো দুটো সিঁড়িতে একসাথে কিন্তু কারো কোনো অ্যাক্সেস ছিল না। এদিকে অন্য ৩ সংস্থার কোনো দলই এখনো তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি। সময় বাড়ানো হয়েছে জেলা প্রশাসন ও কলকারখানা অধিদপ্তরের কমিটির। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছরে থাকছে। কোর্সের মেয়াদ নিয়ে কমিটি গঠন হলেও 3 বছর করার কোনো সিদ্ধান্ত হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন বলছে, এই ধরনের সিদ্ধান্ত হলে কঠোর আন্দোলনে নামবে তারা। 2000 সালে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে তাল মিলিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 3 বছর থেকে 4 বছর করা হয়। 4 বছরের মধ্যে 6 মাস ইন্টার্নির জন্য নির্ধারিত। ইন্টার্নি শেষ হলে মৌখিক পরীক্ষার মাধ্যমে সনদ দেয়া হয়। গত মে মাসে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়। সেই কমিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 3 বছর আর ইন্টার্নির জন্য 1 বছর করার প্রস্তাব নিয়ে কাজ করছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বলছে, এই প্রস্তাবে কেউ 3 বছর শেষ করলেই সনদ দেয়া হবে। ইন্টার্নি বাধ্যতামূলক রাখা হয়নি। এতে করে আন্তর্জাতিকভাবে শিক্ষার্থীরা একদম পিছিয়ে যাবে। যদি এই কোর্সকে 3 বছরে নামাই নিয়ে আসে, সামাজিকভাবেই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এই উপরের পদে পদোন্নতির হায়ারার্কি তারা রক্ষা করতে পারবে না, এবং সেখানে বিশাল একটা ক্ষতি হবে। যেমনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের, তেমনি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন, শিল্প কারখানার সকল ক্ষেত্রে। এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তর বলছে, ডিপ্লোমা কোর্স যেমন আছে তেমনই থাকছে। কোর্স পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। কমিয়ে আনার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমরা জানি। কোনো কাজে মানুষের তো সকল ক্ষেত্রেই তো আপনার একটা বিষয় আছে যে মানুষ সবসময় একটা যে কোনটাকে আপগ্রেড করা যায়, কোনটাকে রিমোডিফাই করা যায়, কিন্তু তাদের কোর্সকে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো সরকারের তরফ থেকে বা কারিগরি মাধ্যমিক শিক্ষা থেকে কোনোভাবেই গ্রহণ হয় না। এদিকে ডিপ্লোমা শিক্ষক শিক্ষার্থীদের দাবি, এই কমিটি বাতিল করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে পর্যটন খাতে বেকার হয়েছেন 12 লাখ মানুষ, আর অর্থনৈতিক সংকটে আছেন 30 থেকে 35 লাখ। প্রণোদনার পাশাপাশি দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে কোভিড পরবর্তী ধাক্কা মোকাবেলায় ভার্চুয়ালি ও ট্যুরিজমকে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত পর্যটন খাত। দেশে বছরে বিভিন্ন স্পটে দেশি বিদেশি প্রায় 1 কোটি পর্যটক আসলেও বর্তমানে তা পুরোপুরি বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে হোটেল, মোটেল ও রিসোর্ট। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য মতে, এই খাতে জড়িত প্রায় 30% মানুষ হারিয়েছেন চাকরি, অনেকের কমেছে বেতনও। এইভাবে আমরা চলতে গত 18 মাস 16 মাস এভাবে পার করে দিয়েছি, কিন্তু আসলে আমাদের যে কত বড় লস বা কত বড় ক্ষতি সেটা না বোঝালো না, কারণ আমাদের শ্রমঘন শিল্প। আগামী 3 বছর নাগাদ আমাদেরকে এই ধাকল সামলাতে হবে, এবং এই জন্য প্রণোদনার সময়সীমাটা জানো 3 থেকে 4 বছর করে। ব্যাংকগুলো ট্যুরিজমকে রিস্ক সেক্টর হিসাবে ট্রিট করছে, যার জন্য প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও আমরা কোনো পাইনি, ব্যাংক লোন পাইনি। তবে অতি সম্প্রতি গভর্নমেন্ট একটা 1000 কোটি টাকা প্রান্তিক পর্যটন কর্মীদের জন্য বরাদ্দ ঘোষণা করেছেন। পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান জানান, পর্যটন শিল্পের সহায়তায় প্রণোদনা বাড়াতে কাজ করছে সরকার। আশা তো করছি এই বছরের মধ্যে অনেক ভ্যাকসিনেশনের মধ্যে ঢুকে যাবে। ভ্যাকসিনেশন যখন হবে, আমরা কিন্তু সর্বদুয়ার খুলে দেওয়ার মতো অবস্থা হবে। শুধু আমাদের দেশই সম্ভব না, পর্যটন খাত বাঁচাইতে হলে বিদেশি পর্যটক আসতে হবে। কোভিড পরবর্তী ধাক্কা সামলাতে ভার্চুয়াল ট্যুরিজম ও ট্যুরিজমকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ভিসা প্রসেসিং অথবা
রিজার্ভেশন, টিকিট রিজার্ভেশন, সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ঠিক তার পাশাপাশি রেসপন্সিবল ট্যুরিজম এই জায়গাটিতে গুরুত্ব আরোপ করা প্রয়োজন। করোনা সংক্রমণ কমলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সুলতানা জাহান মৃত্যু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ বিশ্ব বাঘ দিবস। 2.5 বছরে সুন্দরবন থেকে 4টি মৃত বাঘ উদ্ধার হয়েছে। বন বিভাগের দাবি বয়সের ভারে এগুলো মারা গেছে, যা বেরিয়ে এসেছে সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে। কিন্তু সিআইডি বলছে বন্যপ্রাণীর ভিসেরা পরীক্ষা তারা করে না। আর গবেষকদের অভিযোগ, বাঘ মৃত্যুর কারণ নিয়ে এতদিন মন গড়া তথ্য দিয়ে আসছে বন বিভাগ। এবছর 19 মার্চ সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর ধুনছেবড়িয়া চর থেকে একটি মৃত বাঘ উদ্ধার হয়। এর আগে ফায়ার সার্ভিসকে অঙ্গীকারনামা দিলেও কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করেনি হাশেম ফুডস কর্তৃপক্ষ। তাদের এমন দায়িত্বহীনতায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক শ্রমিক কর্মচারী। তদন্তে এর প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে সংস্থাটি। 8 জুলাই রাতে আগুন লাগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস কারখানায়। এতে ভবন থেকে লাফিয়ে বাঁচতে গিয়ে প্রাণ হারান 3 শ্রমিক। পুড়ে মারা যান 49 জন, আহত হন অনেকেই। এই ঘটনা তদন্তে কমিটি করে ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, শ্রম মন্ত্রণালয় ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এর মধ্যে প্রতিবেদন চূড়ান্ত করেছে ফায়ার সার্ভিস। কমিটির প্রধান জানান, আগুন লাগা ভবনের নিচের তলায় ছিল 2টি এক্সস্ট ফ্যান, আর পাশের সংযুক্ত ভবনে ছিল আরও একটি। ওই 2 ফ্যান দিয়ে বাতাস বাইরে বের হলেও অন্য ফ্যানটি ছিল বিপরীতমুখী। এতে নিচের তলার বাতাস ছিল অনেক গরম। এই গরম বাতাসে ধীরে ধীরে গলে ছিঁড়ে যায় বিদ্যুতের তার। আমরা যে দেখতে পাই ফিজিক্যালি ওখানে পোড়া তার মাটিতে পড়েছিল, এবং আপনারা এটাও জানেন যে তাদের 1 তলা থেকে 6 তলা পুরো ভবনে কিন্তু র ম্যাটেরিয়াল দ্বারা পরিপূর্ণ ছিল। তো একটি জ্বলন্ত তার যখন র ম্যাটেরিয়ালের উপরে পড়ে, সেখানে তখন অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়াই 2019 সাল থেকে ভবনটি ব্যবহার করা হচ্ছিল। গত বছর তদন্তে তা ধরা পড়লে অঙ্গীকারনামা দিয়ে ফায়ার প্ল্যান অনুমোদন করে কারখানা কর্তৃপক্ষ। এই দুর্বলতাগুলো দূর করা তাদের জন্য খুব একটা বড় কঠিন কোনো কাজ ছিল না। এবং এই ঝুঁকিপূর্ণ ভবনে যখন আগুন লাগে, তাদের যেহেতু কোনো ফায়ার টিম ছিল না, ভবনের ভিতরেও কোনো আগুন নিবাপনের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না, ফলে আগুনটা আসলে তারা নিভাতে পারেনি। তদন্ত কর্মকর্তারা জানান, কারখানার ভেতরটি ছিল লোহার তারে ঘেরা খাঁচার মতো, যে কারণে সিঁড়ি ব্যবহার করতে পারেননি শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষ তথ্য দিয়ে তদন্তে সহযোগিতা করেনি বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আয়রন ফ্রেমের পার্টিশন দিয়ে সেই ভবনটা কিন্তু ভাগ করা ছিল। তার মানে যদিও ভবনে 2টো সিঁড়ি ছিল, কিন্তু কোনো সিঁড়িতে 2টো সিঁড়িতে একসাথে কিন্তু কারো কোনো অ্যাক্সেস ছিল না। এদিকে অন্য 3 সংস্থার কোনো দলই এখনও তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি। সময় বাড়ানো হয়েছে জেলা প্রশাসন ও কলকারখানা অধিদপ্তরের কমিটির। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছরে থাকছে। কোর্সের মেয়াদ নিয়ে কমিটি গঠন হলেও 3 বছর করার কোনো সিদ্ধান্ত হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন বলছে, এই ধরনের সিদ্ধান্ত হলে কঠোর আন্দোলনে নামবে তারা। 2000 সালে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে তাল মিলিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 3 বছর থেকে 4 বছর করা হয়। 4 বছরের মধ্যে 6 মাস ইন্টার্নির জন্য নির্ধারিত। ইন্টার্নি শেষ হলে মৌখিক পরীক্ষার মাধ্যমে সনদ দেয়া হয়। গত মে মাসে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়। সেই কমিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 3 বছর আর ইন্টার্নির জন্য 1 বছর করার প্রস্তাব নিয়ে কাজ করছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বলছে, এই প্রস্তাবে কেউ 3 বছর শেষ করলেই সনদ দেয়া হবে। ইন্টার্নি বাধ্যতামূলক রাখা হয়নি। এতে করে আন্তর্জাতিকভাবে শিক্ষার্থীরা একদম পিছিয়ে যাবে। যদি এই কোর্সকে 3 বছরে নামাই নিয়ে আসে, সামাজিকভাবেই প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এই উপরের পদে পদোন্নতির হায়ারার্কি তারা রক্ষা করতে পারবে না, এবং সেখানে বিশাল একটা ক্ষতি হবে। যেমনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের, তেমনি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন, শিল্প কারখানার সকল ক্ষেত্রে। এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তর বলছে, ডিপ্লোমা কোর্স যেমন আছে তেমনই থাকছে।
কোর্স পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। কমিয়ে আনার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমরা জানি না। কোনো কাজে মানুষের তো সকল ক্ষেত্রেই তো আপনার একটা বিষয় আছে যে মানুষ সবসময় একটা যে কোনটাকে আপগ্রেড করা যায়, কোনটাকে রিমডিফাই করা যায়, কিন্তু তাদের কোর্সকে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো সরকারের তরফ থেকে বা কারিগরি মাধ্যমিক শিক্ষা থেকে কোনোভাবেই গ্রহণ হয় না। এদিকে ডিপ্লোমা শিক্ষক শিক্ষার্থীদের দাবি এই কমিটি বাতিল করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে পর্যটন খাতে বেকার হয়েছেন 12 লাখ মানুষ, আর অর্থনৈতিক সংকটে আছেন 30 থেকে 35 লাখ। প্রণোদনার পাশাপাশি দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে কোভিড পরবর্তী ধাক্কা মোকাবেলায় ভার্চুয়ালি ও ট্যুরিজমকে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত পর্যটন খাত। দেশে বছরে বিভিন্ন স্পটে দেশি বিদেশি প্রায় 1 কোটি পর্যটক আসলেও বর্তমানে তা পুরোপুরি বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে হোটেল, মোটেল ও রিসোর্ট। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য মতে এই খাতে জড়িত প্রায় 30% মানুষ হারিয়েছেন চাকরি, অনেকের কমেছে বেতনও। এইভাবে আমরা চলতে চলতে গত 18 মাস 16 মাস এইভাবে পার করে দিয়েছি, কিন্তু আসলে আমাদের যে কত বড় লস বা কত বড় ক্ষতি সেটা না বোঝালো না, কারণ আমাদের শ্রমঘন শিল্প। আগামী 3 বছর নাগাদ আমাদেরকে এই ধাকল সামলাতে হবে এবং এই জন্য প্রণোদনার সময়সীমাটা জানো 3 থেকে 4 বছর করে। ব্যাংকগুলো ট্যুরিজমকে রিস্ক সেক্টর হিসাবে ট্রিট করছে, যার জন্য প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও আমরা কোনো পাইনি, ব্যাংক লোন পাইনি। তবে অতি সম্প্রতি গভর্নমেন্ট একটা 1000 কোটি টাকা প্রান্তিক পর্যটন কর্মীদের জন্য বরাদ্দ ঘোষণা করেছেন। পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান জানান, পর্যটন শিল্পের সহায়তায় প্রণোদনা বাড়াতে কাজ করছে সরকার। আশা তো করছি এই বছরের মধ্যে অনেক ভ্যাকসিনেশনের মধ্যে ঢুকে যাবে। ভ্যাকসিনেশন যখন হবে আমরা কিন্তু সর্বদুয়ার খুলে দেওয়ার মতো অবস্থা হবে। শুধু আমাদের দেশই সম্ভব না, পর্যটন খাত বাঁচাইতে হলে বিদেশি পর্যটক আসতে হবে। কোভিড পরবর্তী ধাক্কা সামলাতে ভার্চুয়াল ট্যুরিজম ও ট্যুরিজমকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ভিসা প্রসেসিং অথবা রিজার্ভেশন, টিকিট রিজার্ভেশন, সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ঠিক তার পাশাপাশি রেসপন্সিবল ট্যুরিজম, এই জায়গাটিতে গুরুত্ব আরোপ করা প্রয়োজন। করোনা সংক্রমণ কমলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সুলতানা জাহান মৃত্যু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ বিশ্ব বাঘ দিবস। 2.5 বছরে সুন্দরবন থেকে 4টি মৃত বাঘ উদ্ধার হয়েছে। বন বিভাগের দাবি বয়সের ভারে এগুলো মারা গেছে, যা বেরিয়ে এসেছে সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে। কিন্তু সিআইডি বলছে বন্যপ্রাণীর ভিসেরা পরীক্ষা তারা করে না। আর গবেষকদের অভিযোগ, বাঘ মৃত্যুর কারণ নিয়ে এতদিন মন গড়া তথ্য দিয়ে আসছে বন বিভাগ। এবছর 19 মার্চ সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর ধুনছেবড়িয়া চর থেকে একটি মৃত বাঘ উদ্ধার হয়। এর আগে গত বছরের ফেব্রুয়ারি ও জুলাইয়ে পূর্ব ও পশ্চিম সুন্দরবন থেকে 2টি এবং 2019 সালের আগস্টে কটকা থেকে আরেকটি বাঘের মরদেহ উদ্ধার হয়। 4টি বাঘের মৃত্যুর কারণ জানতে নমুনা আনা হয় রাজধানীর আগারগাঁও বন ভবনের ফরেন্সিক ল্যাবে, কিন্তু এই ল্যাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় পাঠানো হয় সিআইডির ল্যাবে। কারণ শনাক্ত করানোর জন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সিআইডির কাছে প্রেরণ করি। সিআইডি ল্যাব থেকে আমাদের ওই বছরই প্রায় 1 মাস পরে তা জানিয়ে দেয় যে না, আসলে এটা মৃত্যু বিষক্রিয়ায় নয়। এখন পর্যন্ত শুধু বাঘ নয়, কোনো বন্যপ্রাণীরই ভিসেরা রিপোর্ট করা হয়নি বলে জানান সিআইডির ফরেন্সিক ল্যাব প্রধান। কি কারণে মারা গিয়েছে, কোনো ধরনের বিষ প্রয়োগ বা অন্য কোনো কারণে মারা গিয়েছে কিনা সে সংক্রান্তে মতামত দিয়ে থাকে। তবে এখানে বন্যপ্রাণী, স্পেশালি ওয়াইল্ড লাইফ এদের কোনো ভিসেরার পরীক্ষা নিরীক্ষা আসলে এখানে করা হয় না। সুন্দরবনে বাঘের কোনো ভিসেরা কি এখন পর্যন্ত আপনারা করেছেন? না, এখানে শুধুমাত্র হিউম্যান বডির যে ভিসেরা, এই ভিসেরাই আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। তবে বন্যপ্রাণী গবেষকেরা বলছেন বাঘ 4টির স্বাভাবিক মৃত্যু হয়নি, কারণ বয়স্ক বাঘের সামনের পাটিতে দাঁত থাকে না। তাদের ধারণা বিষাক্ত পানি খেয়ে বা চোরা শিকারীদের ফাঁদে পড়ে বাঘ মারা পড়তে পারে। ফরেনসিক ল্যাব যেটি প্রতিষ্ঠিত হয়েছে বন বিভাগের অধীনে, এখানে শুনেছি অনেক যন্ত্রপাতি আছে, অনেক ইকুইপমেন্ট আছে, সেখানে সক্ষমতা বাড়ানো উচিত এবং সুনির্দিষ্ট যে কারণগুলো বাঘ মৃত্যুর জন্য দায়ী সেটি আসলে বের হওয়া উচিত।
তাহলে কিন্তু আমরা যদি এটি লুকানোর চেষ্টা করি, এটি কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু কোনো ফল বয়ে আনবে না। বাংলাদেশের একমাত্র বর্তমানে সার্ভাইভিং টাইগার হ্যাবিটেট হচ্ছে সুন্দরবন, তাহলে এর ফরেনসিক ল্যাবটাও হতে হবে সুন্দরবনের আশেপাশে, এবং সেই জায়গাটাতে যদি আমরা এরকমের কোনো মৃতদেহ পাই বাঘের, সেটাকে নিয়ে সেটার যেন একদম চুলচেরা বিশ্লেষণ করবার ক্ষমতা সেই ল্যাবরেটরি থাকে। গত বছর বাঘ শুমারির কথা থাকলেও এখন পর্যন্ত সুন্দরবনে জরিপের কাজ শুরু করতে পারেনি বন বিভাগ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোলায় তালিকাভুক্ত মৎস্যজীবী রয়েছে 1,40,000 জন, অথচ জেলায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন 5 লক্ষাধিক জেলে। এ ঘটনায় জনপ্রতিনিধি এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন বঞ্চিতরা। তবে মৎস্য বিভাগ জানিয়েছে বাদ পড়া জেলেদের নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে। জেলেদের নিবন্ধিত করে একটি কাঠামোয় এনে সামাজিক নিরাপত্তা, প্রণোদনা এবং সুরক্ষা দেওয়ার কাজ শুরু হয় 2012 সালে। মাঝে 4 বছর বন্ধ থাকার পর আবার 2020 সালে কর্মসূচি চালু হলে তাদের তালিকাভুক্ত করে জেলে কার্ড দেয়া হয়।